ভিয়েতনাম যুদ্ধের সময় আর্মিরা এমন একটা কেমিক্যাল খুঁজে পেয়েছিল যেটা যে কোনো ক্ষতস্থানে স্প্রে করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ব্লিডিং হওয়া বন্ধ হয়ে যেত। এবার সেটা যতটাই ভয়ঙ্কর ক্ষত হোক না কেন। এখন এই স্প্রেটা সেই সময়ে লাখো মানুষের জীবন তো সেভ করেছিল। কিন্তু আপনি এইটা জেনে শকড হয়ে যাবেন যে বর্তমানে সেই কেমিক্যালটা প্রায় প্রত্যেকটা ঘরে এমনিতেই পড়ে থাকে। আর আজকে আমরা জানবো এমন কিছু আবিষ্কার সম্পর্কে যেগুলো আবিষ্কার তো হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো আবিষ্কার করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। সেগুলো ভুল করে আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে পৃথিবীর উপরে সেগুলোই সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছিল। তো শুরুটা করা যাক কোকা কোলা দিয়ে। হ্যাঁ, সেই কোকা কোলা, যেই কোকা কোলা কোন দেশের প্রোডাক্ট সেটা নিয়ে একটা তুমুল বিতর্ক চলছে। আসলে কে জানতো তলোয়ারের শুধু একটা আঘাত বিশাল বড় একটা সফট ড্রিঙ্কসের কোম্পানি দাঁড় করিয়ে ফেলবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সময়টা ছিল 1865 সাল, যখন ডক্টর পেম্বারটন, যাকে কিনা আমেরিকান সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেলের উপাধিও দিয়েছিল, ব্যাটেল অফ কলম্বাসের সময় তার বুকের মধ্যে তলোয়ারের একটা আঘাত লাগে। আর এটার ক্ষতটা এতটাই গভীর ছিল আর এটা এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে ডক্টর পেম্বারটন বাধ্য হয়ে মরফিনের ইউজ করা শুরু করে দেয়। আসলে মরফিন হচ্ছে কি একটা অ্যাডিকটিভ ড্রাগ। এটা সেই সময়ের চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করা হতো, তবে শুধুমাত্র সেই সমস্ত কেসগুলোতে যখন রোগীর উপরে কোনো রকমের মেডিসিনই কাজ করতো না, তখনই মরফিনের ইউজ করা হতো। এখন এই মরফিনের ইউজের জন্য ডক্টর পেম্বারটনের অসুখটা তো ঠিক হয়ে যায়, তবে তার আরও একটা বিপদ কাঁধে চলে আসে। আসলে সে মরফিনে অ্যাডিক্টেড হয়ে যায়। তবে সে সম্পূর্ণ চেষ্টা করছিল যেভাবেই সম্ভব মরফিনের এই অ্যাডিকশন থেকে বাইরে আসার। তখনকার সময়টা এমন ছিল, তখন অ্যালকোহল বা কোকেনকে একেবারেই খারাপ মনে করা হতো না। যে কেউ যে কোনো সময় কিনতে পারত আর সেগুলোকে নিজেদের মতো করে ইউজ করতে পারত। এই জন্য ডক্টর পেম্বারটন বুদ্ধি করে তার জন্য এমন একটা ওষুধ বানিয়ে ফেলে যেখানে সে কোকেনের সাথে কোলা নাটস আর ডামিয়ানা প্লান্টস নামের একটা প্লান্টস থেকে রস বের করে সেগুলোর সাথে কোকেন আর অ্যালকোহলের একটা মিক্সচার করে দেয়। আসলে এইটা এমন একটা ওষুধ হয়ে গিয়েছিল যেটা নর্মালি পেইন কিলারের মতো কাজ করতো। আর তাছাড়া যদি কেউ ড্রিঙ্কস হিসেবে ইউজ করতে চাইতো তাহলেও সে এটা করতে পারত। আর এই জন্য ডক্টর পেম্বারটন এটার নাম দিয়েছিল ফ্রান্স ওয়াইন কোলা। মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে ডক্টর একটা অ্যাডিকশন থেকে বাঁচার জন্য অন্য একটা অ্যাডিকশনের মধ্যে ঢুকে গিয়েছিল। তবে এর ঠিক 20 বছর পরে 1886 সালে সরকার একটা অ্যান্টি অ্যালকোহলিক ক্যাম্পেইন চালায়, যেখানে কোকেন থেকে শুরু করে যত রকমের ড্রিঙ্কস আছে সেগুলোর বিরুদ্ধে কঠোর একটা আইন পাশ করা হয়। ডক্টর পেম্বারটনকে লোকাল একটা ফার্মেসির মালিক পরামর্শ দিয়েছিল যে তোমার এই ফ্রেঞ্চ ওয়াইন কোলার মাঝখান থেকে তোমাকে ওয়াইন আর কোকেনের যেই মিক্সচারটা তুমি দিয়েছিলে সেগুলো বাইরে বের করতে হবে। এই জন্য ডক্টর পেম্বারটন তার ল্যাবে গিয়ে একটু এক্সপেরিমেন্ট করা শুরু করে, যেখানে শুধুমাত্র সে কোকা নাট এবং কোলা পাতার একটু মিক্সচারের মাধ্যমে সে একটা স্পেশাল সিরাপ বানিয়ে ফেলে। আসলে ডক্টর পেম্বারটন বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে করে সেই স্টোরের মালিককে দিয়ে টেস্ট করাতো, যাতে করে সে বুঝতে পারে যে এই ব্যাপারটা কেমন হয়েছে। যদিও এগুলো সে নর্মাল সিরাপই বানিয়েছিল, তবে একটা এক্সপেরিমেন্টে সে একটু ভুল করে সেই সিরাপের মধ্যে কার্বোনেটেড ওয়াটারও দিয়ে দেয়। আর তখন ফার্মেসির মালিকের এই জিনিসটা এতটাই ভালো লাগে যে সে এটা মাথা ব্যথার ওষুধ হিসেবে না বিক্রি করে রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে বিক্রি করার পরামর্শ দেয়। এখন যেহেতু এই ড্রিঙ্কটা কোলা আর কোকার মিক্সচারের মাধ্যমে বানানো হয়েছিল, এই জন্য এটার নাম দেয়া হয় কোকা কোলা। আর এই নামেই বাজারে সেল করা শুরু করে দেয়া হয়। দুনিয়াতে প্রথম যেই কোকা কোলা বিক্রি হয়েছিল সেটা বিক্রি হয়েছিল মাত্র 5 সেন্টে। তবে ডক্টর পেম্বারটন এটা খুব ভালো করেই জানতো যে একদিন এটা ন্যাশনাল ড্রিঙ্কস অবশ্যই হয়ে ছাড়বে। তবে এর কিছুদিন পরেই ডক্টর পেম্বারটন তার অসুস্থতা এবং আর্থিক সমস্যার জন্য তার এই ফেমাস কোকা কোলার রেসিপিটাকে ফেমাস বিজনেস টাইকন অ্যাসা গ্রেগার স্ক্যান্ডালের কাছে মাত্র $238 সেল করে দেয়। তবে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে কোকা কোলার ভ্যালু $260 বিলিয়ন চেয়েও বেশি। নাম্বার 5, আপনি কি জানেন যে এমন একটা মেডিসিনও ভিয়েতনাম ওয়ারের সময় পাওয়া গিয়েছিল যেটা লাখো সোলজারের জীবন বাঁচিয়েছিল। ভিয়েতনাম ওয়ারের সময় যোদ্ধারা এই কেমিক্যালটাকে যেই কোনো জখমের স্থানে যখন স্প্রে করত, তখন সেই জখমের স্থানটা শুকিয়ে যেত আর রক্ত পড়া ইমিডিয়েটলি বন্ধ হয়ে যেত। আর আপনি জানলে শকড হয়ে যাবেন যে এই কেমিক্যালটার অন্য কিছু না, এইটা হচ্ছে গিয়ে সুপার গ্লু, যেটা কিনা বর্তমানে প্রত্যেকটা ঘরে পাওয়া যায়। তবে আরও মজার ব্যাপার হচ্ছে এইটা যে সুপার গ্লুর আবিষ্কারটাই হয়েছিল ভুল করে। আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় প্রত্যেকটা সোলজারের সবচেয়ে বড় সমস্যা ছিল যখনই তারা গান দিয়ে ফায়ার করত, তখন তাদের ফায়ারটা একেবারে নিশানায় যেয়ে লাগতো না। আর এই সমস্যাটার সমাধান করার জন্য ইউএস আর্মি এমন একটা ম্যাগনিফাইং গ্লাস বানানোর ট্রাই করছিল যেটা একেবারে প্লাস্টিকের হবে, যেটার মাঝখান দিয়ে নিশানা কোন জায়গায় লাগছে সেটা ক্লিয়ারলি দেখা যাবে। এখন এই স্বচ্ছ প্লাস্টিকটাকে বানানোর জন্য ইউএস আর্মি একটা কেমিক্যাল টিমকে হায়ার করে, যেখানে ডক্টর হ্যারি কুবারো ছিল। তবে তারা এই স্বচ্ছ প্লাস্টিকটা বানাতে গিয়ে ভুল করে এমন একটা কেমিক্যাল বানিয়ে ফেলে
যেটা কিনা খুবই বেশি অ্যাডিকটিভ ছিল। মানে এটা দিয়ে যদি কিছু একটা জোড়া দেয়া হতো তাহলে সেটার সাথে এটা খুবই শক্ত হয়ে লেগে যেত। সিয়ানো অ্যাক্রোনাইড নামের এই কেমিক্যালটা যেই উদ্দেশ্যে বানানো হয়েছিল, মানে গানের নিশানার জায়গায় লাগানোর জন্য, এটা সেখানে ইউজ করা যায়নি। আর এর কয়েক বছর পরে মানে 1951 সালে ডক্টর হ্যারি কোবার কোডেক কোম্পানিতে জব করা শুরু করে, যেখানে জেড ইঞ্জিন ক্যানোপির কাজ চলছিল, মানে জেড ইঞ্জিনের কাবার বানানোর কাজ চলছিল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডক্টর হ্যারি কোপার আরও একবার সায়ান অ্যাক্রোলাইটকে তাদের সামনে নিয়ে আসে। কিন্তু এইবারও এই কেমিক্যালটাকে সবচেয়ে বেশি অ্যাডেসিভ হওয়ার জন্য রিজেক্ট করে দেয়া হয়। তবে সৌভাগ্যবশত তখনই কোডেকের একটা ইঞ্জিনিয়ারের রিফ্রেক্টোমিটারটা ভেঙে গিয়েছিল। আর তখন ডক্টর হ্যারি কোপার বুঝতে পারে যে এইটার মেডিসিন তো তার কাছে অলরেডি আছে, মানে জোড়া লাগানোর জন্য যেই জিনিসটা ইউজ করা যেতে পারে সেটা তো তার কাছে অলরেডি আছে। আর এইটার অন্য কিছু ছিল না, সেটা ছিল সেই সায়ানো অ্যাক্রোলাইট। আর সে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক ফোঁটা কেমিক্যালের মাধ্যমে তার এত দামি রিফ্লেক্টোমিটারটা সেখানেই জোড়া লাগিয়ে দেয়। আর তখন ডক্টর হ্যারি কোপার এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার বানানো এই মেডিসিনটা যেই কোনো ভাঙাচোরা জিনিসকে খুবই সহজে জোড়া লাগিয়ে দিতে পারে, তাও এতটা শক্ত করে জোড়া লাগিয়ে দেয় যে সেটা আবার ভাঙা ছাড়া কোনোভাবেই এটাকে ছোটানো যাবে না। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, এই মেডিসিনটা ইউজ করার সময় আপনাকে না কোনো হিট দিতে হবে, না শক্ত করে কোনো চাপ দিতে হবে। 1958 সালে প্রথমবারের মতো কোডেক এই প্রোডাক্টটাকে সেল করা শুরু করে, যেটার নাম তারা দেয় ইস্টম্যান 910। কিন্তু পরবর্তীতে এটার নাম করে দেওয়া হয়েছিল সুপার গ্লু। আর ধীরে ধীরে এই সুপার গ্লু বিভিন্ন জিনিসকে জোড়া তো লাগিয়েই যাচ্ছিল, তাছাড়া ফরেন্সিক ইনভেস্টিগেশনের সময় ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার জন্য এটাকে ইউজ করা শুরু হয়ে যায়। আসলে সুপারগুলোকে গরম করার পরে এটা থেকে যেই ফিউমসটা বের হয় সেটা এমন জায়গার কিছু ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেলে যেগুলো নর্মালি মানুষ চোখে দেখতে পায় না। আর যখন এর কয়েক মিনিট পরে সুপারগুলো আবারও শুকিয়ে তার আগের রূপে চলে আসতো, তখন মানুষ চোখে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো দেখতে পেত। আর এগুলোর পাশাপাশি যখন হাত পা কেটে মানুষের রক্ত বেরোয়া শুরু হয়ে যেত, তখনও এই রক্ত বন্ধ করার জন্য একটা পর্যায় পর্যন্ত সুপারগুলো ব্যবহার করা হতো। কিন্তু সাবধান, এই মেথডটাকে ঘরে কোনোভাবেই ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার সাথে ভয়ঙ্কর কিছু একটা হতেও পারে। নাম্বার 4, ব্লাড প্রেশার মাপা হোক, বাচ্চাদের শু টাইট করা হোক, বা ইয়ারফোনগুলোকে এমন করে বেঁধে ফেলা হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে হুক অ্যান্ড লুপ টেপের ব্যবহার করাই হয়। কিন্তু যদি আপনি জানতে পারেন এটার আবিষ্কার কি করে হয়েছিল, তাহলে আপনি পুরো শকড হয়ে যাবেন। আসলে 1941 সালে জর্জ ডি মিস্টেল নামের একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার কুকুরের সাথে পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল। তবে হাঁটার সময় বার্ডক প্লান্টের সেটগুলো তাদের কাপড় চোপড় এবং তার কুকুরের সাথে বারবার করে লেগে যাচ্ছিল। সেই ব্যাপারটাকে ক্লিয়ারলি নোটিস করে যে শুধুমাত্র হালকা একটু টাচ পেলেই বার্ডকের এই সিটগুলো তাদের কাপড়ের সাথে লেগে যায়। এই জন্য সে কিছু সিট তার পকেটে করে বাসায় নিয়ে আসে আর এগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা শুরু করে। তখন সেই ব্যাপারটা দেখতে পারে যে এটার মাথায় যেই কাটা জাতীয় জিনিসটা আছে সেটা হুকের মতো কিছুটা বাঁকানো। এই জন্য যখনই কাপড়ের সাথে এটা লেগে যায় তখন কাপড়ের আঁশের মধ্যে এটা হুকের মতো আটকা পড়ে যায়। আসলে এই প্ল্যানটা ন্যাচারালি এমন করে বানানো হয়েছে যে যদি কেউ আশেপাশ দিয়ে যাওয়ার ট্রাই করে তাহলে তার কাপড় বা শরীরের মাধ্যমে এটা তার বংশ বিস্তার করা শুরু করে। আর তখনই জর্জ ডি মাস্টালের এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হয়, এই জন্য সেই টেকনিকটা ইউজ করে একটা কিছু ইউজফুল বানানোর ট্রাই করছিল। হুক অ্যান্ড লুপ টেপ দুইটা ভাগে ভাগ করা থাকে, একটার মধ্যে শুধুমাত্র হুক থাকে, দ্বিতীয়টার মধ্যে কিছু লুপ থাকে যেগুলো লাইলনের বানানো। আর যখনই এগুলো একটা অন্যটার সাথে টাচ করে তখন এটা এমন করেই লেগে যায় যেমন করে বার্ডক্স প্ল্যান্টগুলো মানুষের কাপড়ের মধ্যে লেগে যায়। বর্তমানে এই হুক অ্যান্ড লুপ টেপগুলো 60টা কান্ট্রিতে বানানো হয়, যেখানে প্রায় 2500 এমপ্লয়ি কাজ করে। নাম্বার 3, ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে মানুষ ঘরকে গরম রাখার জন্য হিটারের জায়গায় কয়লার ব্যবহার করা শুরু করেছিল। তবে এই কয়লার ব্যবহারের জন্য পুরো ঘরের মধ্যে কালো একটা আবরণ পড়ে যেত। তখনই প্লেডো নামের একটা জিনিসকে আবিষ্কার করা হয়, যেটার মাধ্যমে ঘর থেকে কালো জিনিসগুলোকে সরিয়ে ফেলা যেত। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ন্যাচারাল গ্যাসের সাহায্যে ঘরের মধ্যে হিটার ইউজ করা শুরু হয়ে যায়, যেই জন্য এখন আর কয়লার ব্যবহার না হওয়ার জন্য নোয়া আর জোসেফের বানানো প্লেডো আর কোনো কাজেরই ছিল না। কিন্তু 1951-এ জোসেফ এই ব্যাপারটা দেখতে পারে তার বোন, যে কিনা একজন স্কুল টিচার ছিল, সে এই প্লেডোগুলোকে তাদের বাচ্চাদের মধ্যে ফ্রিতে দিয়ে দিচ্ছিল শুধুমাত্র তাদের কার্টুন বা বিভিন্ন রকমের খেলনার জিনিসগুলো বানানোর জন্য। আর এটা থেকে তার মাথায় একটা আইডিয়া চলে আসে, এই জন্য সে রেইনবো ক্রাফট নামের একটা কোম্পানি ওপেন করে সেখানে বাচ্চাদের খেলার জন্য এগুলোকে সেল করা শুরু করে দেয়। নাম্বার 2, পেসমেকার আর পেনিসিলিন ছাড়াও মেডিকেল ইন্ডাস্ট্রিতে ব্লাড থিনার নামের একটা জিনিসও আছে, যেটা কিনা ভুল করে আবিষ্কার হয়ে গিয়েছিল। 1920 সালে একটা রিসার্চ করে এই ব্যাপারটা বের করা হয় যে কিছু পশু পাখির মধ্যে এমন একটা রোগ ছড়িয়ে পড়ছে যেই রোগের জন্য তাদের শরীরের মধ্যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আর এই ব্লিডিংয়ের জন্য
সুস্থ সবল একটা প্রাণীও মারা যাচ্ছে। আর যখন সায়েন্টিস্টরা এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে, তখন তারা এই ব্যাপারটা খুঁজে বের করে যে ঘাসের উপরে ছোট্ট একটা আবরণ পড়ে থাকার জন্য যেই ফাঙ্গাসের সৃষ্টি হয়, সেই ফাঙ্গাসটা খাওয়ার জন্যই তাদের ব্লাডগুলো খুবই পাতলা হয়ে যায়। আর যখন এই ফাঙ্গাসগুলোকে নিয়ে ডিটেইলি স্টাডি করা হয়, তখন এগুলোর মধ্যে একটা স্পেশাল ধরনের মেডিসিন পাওয়া যায়, যেই মেডিসিনটাই দায়ী ছিল সেই রক্তগুলোকে পাতলা করে দেওয়ার জন্য। আর পরে এই কেমিক্যালকে ওয়ারফিন নাম দেওয়া হয়েছিল। তবে যদিও বর্তমানে হাই ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাকের রোগীকে এই ওষুধটা দেয়া হয়, কিন্তু এর আগে এটা শুধুমাত্র ইঁদুর মারার কাজেই ব্যবহার করা হতো। 1950 সালের শেষের দিকে মানুষের উপরেও এই মেডিসিনের অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আসলে প্রথম দিকে যাদের উপরে এই মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়েছিল, তাদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনারও ছিল, যার 1955 সালে একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং পরবর্তীতে ওয়ারফেমের মাধ্যমে তাকে সেখান থেকে সুস্থ করে আনা হয়েছিল। এখন হচ্ছে নাম্বার 1। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সফলতা ছিল আগুন জ্বালানোর ব্যাপারটা। আসলে যখন থেকেই মানুষ আগুন জ্বালানো শিখে গিয়েছিল, তখন থেকেই মানুষ আগুন জ্বালানোর প্রসেসটাকে ধীরে ধীরে সহজ করার ট্রাই করছিল। ম্যাচের আবিষ্কার হওয়ার আগে আগুন ধরানো ছিল একটা ভয়ঙ্কর রকমের ব্যাপার। কেউ পাথরে ঘষাঘষি করে আগুন জ্বালাতো, অন্যদিকে কেউ একটা লাকড়ির সাথে আরেকটা লাকড়ি রেখে সেটাকে ড্রিল মেশিনের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালানোর ট্রাই করত। কিন্তু 1827 সালে জন ওয়ার্কার নামের একটা ব্রিটিশ বিজ্ঞানী কিছু একটা বানানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করছিল। সে যে স্টিকটার মাধ্যমে তার কেমিক্যালগুলোকে মিক্স করছিল, সে ভুল করে সেই স্টিকটাকেই তার রুমের মধ্যে বনফায়ারের কাছে রেখে দিয়েছিল। তবে হঠাৎই সেই ব্যাপারটা লক্ষ্য করে যে এই লাকড়িতে থাকা মেডিসিনের জন্য খুব সহজেই এটার মধ্যে আগুন ধরে যায়। আর তখনই তার মাথায় আইডিয়াটা চলে আসে, এই জন্য সে তখনই ম্যাজেস্টিক বানানোর কাজটা শুরু করে দেয়। আর এই কেমিক্যালটা ছিল পটাশিয়াম ক্লোরাইড এবং অ্যান্টিমানি সালফাইডের মিক্সচার। আর জন ওয়ার্কারের এই আবিষ্কারটা এতটাই সফল হয়ে গিয়েছিল যে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘরে ম্যাচ পাওয়া যায় সহজভাবে আগুন জ্বালানোর জন্য। কিন্তু জন ওয়ার্কার তার এই আবিষ্কারটাকে কখনোই পেটেন্ট করেনি। এই জন্য বিভিন্ন কোম্পানি তার আইডিয়াকে চুরি করা শুরু করে দিয়েছিল, আর সেগুলোর মাধ্যমে ম্যাচের বিভিন্ন রকমের ধরন বের করার ট্রাই করছিল। 1859 সালে জন ওয়ার্কারের মৃত্যু হওয়ার পরেই সবাই তাকে ইনভেন্টর অফ ম্যাজেস্টিক বলে ডাকা শুরু করে, কারণ যদি এই আবিষ্কারটা না হতো তাহলে পৃথিবী যে কোথায় থেকে যেত সেটা হয়তো আমরা কল্পনা পর্যন্ত করতে পারছি না। যাই হোক, কমেন্ট করে আমাকে জানান ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট।